রামলাল অনেক গরিব একজন লোক ছিল। সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বাজারে বিক্রি করত। এই কাজ করে রামলাল তার সংসারের খরচ চালাত। রামলালের 7টি মেয়ে ছিল। টাকা পয়সা না থাকার কারণে রামলাল তার 7 মেয়ের বিয়েও দিতে পারেনি। গ্রামের সব লোকেরাই তাদের অনেক কটু কথা শোনাত। একদিন রামলাল বাজার থেকে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে বাসায় ফিরছিল। আজ দেখি সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। রামলাল জোরে জোরে বাসার দিকে যাচ্ছিল। তখন রাস্তার উপরে দাঁড়িয়ে 2জন মহিলা তাকে দেখে অনেক কথা বলতে লাগলো। ওই দেখো বোন, দেখেছো? 7 মেয়ের এক বাপ। ছেলের লোভে একের পর এক 7টি বাচ্চা নিয়েছে। আজ পর্যন্ত একটি মেয়েকেও বিয়ে দিতে পারলো না। আরে বোন, বিয়ে তো তখনই হবে যখন ওদের বাড়িতে কেউ আত্মীয়তার সম্পর্ক করার জন্য প্রস্তাব নিয়ে যাবে। কেউ তো বিয়ের প্রস্তাবই নিয়ে যায় না। ওরা যে গরিব, এজন্যই মানুষ আরো বিয়ের প্রস্তাব দেয় না। আগে থেকে এমনিতেই গরিব, তার উপরে যৌতুক তো কিছুই দিতে পারবে না। 7 মেয়ের বিয়ের যৌতুকে আর খরচে তো কম টাকা লাগবে না। কি করে খরচ করবে বেচারি? আমার না একটু আবার মায়াও লাগে ওর জন্য। এসব কথা শুনে রামলালের অনেক খারাপ লাগলো, কিন্তু সে কোনো উত্তর করলো না। সে তাড়াতাড়ি বাসায় গিয়ে আবারও মাটির হাঁড়ি পাতিল তৈরি করতে লাগলো। তখন তার স্ত্রী তার কাছে আসলো ও বলল, আরে কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? চিন্তিত মনে হচ্ছে। বাসায় এসে সোজা কাজে লেগে গেলে, খাবারও খেলে না। সারেলা এটা বলার সঙ্গে সঙ্গে রামলাল জোরে জোরে কান্না করে উঠল আর তার স্ত্রীকে বলল, আমি কেমন বলো, এখন পর্যন্ত একটি মেয়েরও বিয়ে দিতে পারলাম না। কত স্বপ্ন দেখেছিলাম 7 মেয়ের অনেক ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু আমার স্বপ্ন আয়নার মতো ভেঙে চুরমার হয়ে গেল। রামলালের কথা শুনে সারেলাও কান্না করে ফেলল আর তার স্বামীকে বলল, এত চিন্তা করছো কেন? দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপরে ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো কিছু ভেবে রেখেছেন আমাদের সন্তানের ব্যাপারে। 2 স্বামী স্ত্রী দুঃখে কথা বলছিল। ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধা গরিব মহিলা আসলো। আমি অনেক গরিব, আমাকে সাহায্য করো। খাওয়ার মতো আমার ঘরে কিছু নেই। কয়দিন হলো কিচ্ছু খাইনি, আমাকে খেতে দাও। বৃদ্ধা মহিলার কথা শুনে রামলাল ও সারেলা তাকে কাছে বসিয়ে নিল। এরপর তাকে বলল, আপনি এখানে বসুন, আমার স্ত্রী এক্ষুনি আপনার জন্য কিছু না কিছু খাবার এনে দেবে। সারেলা, যাও ঘর থেকে কিছু খাবার এনে দাও। ঘরে তো খাবারের মতো কিছুই ছিল না। জিনিসপত্র আগে থেকে শেষ হয়ে গিয়েছিল। এরপর যখন সারেলা রান্নাঘরে গেল, সে দেখল তার মেয়েরা রান্নাঘরে কিছু চাউল রান্না করে রেখেছে। সেই ভাতগুলো উঠিয়ে যখন সারেলা বাইরে নিয়ে আসতে লাগলো, তখন তার মেয়ে বলল, আরে মা, তুমি সবগুলো ভাত নিয়ে কোথায় যাচ্ছ? এই খাবারগুলো যার অনেক বেশি দরকার তার কাছে নিয়ে যাচ্ছি। বাহিরে একজন খুবই গরিব মানুষ এসেছে। ওই মহিলাটি বলল সে অনেক ক্ষুধার্ত, কয়েকদিন হচ্ছে কিচ্ছু খায়নি, তাকে সাহায্য করা অনেক দরকার। রামলাল ও সারেলার সঙ্গে সঙ্গে তার 7 মেয়েও অনেক বেশি দয়ালু ছিল। তার 7 মেয়ে তাদের নিজের খাবারও তার মাকে দিয়ে দিল। যাও মা, সবগুলো ভাত ওই গরিব কাকিকে দিয়ে দাও। সারেলা সবগুলো খাবার ওই মহিলাকে দিয়ে দিল। খাবার খাওয়ার পরে ওই মহিলা খুশি হয়ে মুচকি হাসলো আর বলল, তোমরা 2 স্বামী স্ত্রী অনেক দয়ালু। তোমাদের নিজেদের ঘরে তো খাবারের কোনো কিছু নেই, এরপরেও সবগুলো খাবার আমাকে দিয়েছ। তোমাদের মতো এত সুন্দর মনের মানুষ তো কখনোই হতে পারে না। এ কথা বলে সেই মহিলা খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল। এসব দেখে স্বামী স্ত্রী দুজনেই খুবই আশ্চর্য হয়ে গেল। তার মানে আপনি একজন পরী? আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, তাই না? আমি অনেক খুশি হয়েছি যে আমরা পরীক্ষায় পাশ করেছি। রামলাল, সারেলা, আমি আগে থেকেই জানতাম আমার পরীক্ষায় তোমরা পাশ করবে। তোমরা অনেক দয়ালু, এটা আমি আগে থেকে ভালো করে বুঝতে পেরেছি। তোমরা তোমাদের 7 মেয়ে নিয়ে অনেক চিন্তায় আছো, তাই না? আমি এখানে এসেছি তোমাদেরকে কিছু দিতে। এ কথা বলে পরী সেখানে তার জাদু দ্বারা 7টি লেহেঙ্গা প্রকট করলো ও বলল, এই 7 লেহেঙ্গা হলো জাদুর। এই লেহেঙ্গার কাছ থেকে তোমরা যা চাইবে তাই পাইবে। এই লেহেঙ্গার কারণেই তোমাদের 7 মেয়ের বিয়ে হয়ে যাবে। এ কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রামলাল একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর রামলাল লেহেঙ্গাকে বলল, হে জাদুর লেহেঙ্গা, এখানে রাখা সবগুলো মাটির পাত্র সোনাতে পরিণত করো। রামলাল এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে রাখা সবগুলো মাটির পাতিল সোনায় পরিণত হলো। এসব দেখে রামলাল ও তার স্ত্রী খুবই আশ্চর্য হলো।
তখন সেখানে রামলালের 7 মেয়ে চলে আসলো। আর এইরকম অদ্ভুত আশ্চর্য ঘটনা দেখে 7 মেয়ে বলল, কি বাবা, সত্যি পরি তোমাদের সঙ্গে দর্শন করেছে আর জাদুর এই 7 লেহেঙ্গা দিয়েছে? এই লেহেঙ্গাগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে মা। 7 মেয়ে শোনো, এবার আমাদের দুঃখের জীবন, কষ্টের জীবন শেষ হয়ে গেছে। 7 মেয়ে প্রচন্ড খুশি হলো ও বলল, বাবা, এখন তো তোমার সব কষ্ট দূর হয়ে গেছে, তাই না বাবা? হ্যাঁ মামনিরা, এখন আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এখন আমি আমার 7 মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেব। এত বড় আয়োজন করব যে যাতে গোটা এলাকার মানুষ আশ্চর্য হয়ে যায়। এরপর রামলাল আরো কিছু মাটির পাত্র বানালো আর জাদুর লেহেঙ্গাকে বলে সেগুলো স্বর্ণেতে পরিণত করলো। পরের দিন সকালে সবগুলো স্বর্ণের পাত্র নিয়ে রামলাল গেল স্বর্ণকারের দোকানে। সেই স্বর্ণের পাত্রগুলোকে রামলাল অনেক টাকায় বিক্রি করলো। টাকা দিয়ে প্রথমে রামলাল অনেক বড় বাড়ি কিনলো। এরপর পুরো পরিবার নিয়ে সেই বাড়িতে থাকতে আরম্ভ করলো। ওয়াও, এই বাড়িটা কত বড়, অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। তারা সবাই আনন্দে সেই বাড়িতে থাকতে লাগলো। এরপর রামলাল তার 7 মেয়ের জন্য পাত্র দেখতে আরম্ভ করলো। কিছুদিনের মধ্যেই রামলালের কাছে একই বাড়ির 7 ছেলের বিয়ের প্রস্তাব আসলো। এই প্রস্তাব শুনে রামলাল অনেক খুশি হলো আর তার 7 মেয়ের বিয়ে পাকা করে দিল। শোনো মামুনিরা, তোমাদের বিয়েতে আমি এত জিনিস দেব যাতে পুরো এলাকার মানুষ দেখতে থাকে। প্রথমে রামলাল তার মেয়েদের যৌতুক হিসাবে দেওয়ার জন্য অনেকগুলো মাটির হাঁড়ি তৈরি করলো আর জাদুর লেহেঙ্গাকে বলে সেই পাত্রগুলোকে সোনায় পরিণত করলো আর নিজের মেয়েদের জন্য অনেকগুলো সোনার গহনা বানালো। বিয়ের দিন রামলালের 7 মেয়ে পরিত দেওয়া সেই জাদুর 7 লেহেঙ্গা পরলো, যেগুলো পরার কারণেই তার মেয়েদেরকে আরো বেশি সুন্দর লাগছিল। দেখো বাবা, এই লেহেঙ্গাগুলো পরে আমাদের 7 বোনকে দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ বেটা, তোমাদের 7 জনকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আমার জন্য কিচ্ছু চাইনি, যা চাওয়ার সবকিছু তোমাদের জন্যই দরকার ছিল। এখন আর এই জাদু লেহেঙ্গার আমার কোনো দরকার নেই। আমি আর তোমার মা পরিশ্রম করে নিজেদের খাবার জোগাড় করব। এই জাদুর লেহেঙ্গাগুলোকে তোমরা তোমাদের শ্বশুর বাড়িতে নিয়ে যাও। এরপর রামলাল তার 7 মেয়ের বিয়ে দিয়ে দিল। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে 7 মেয়ে শ্বশুর বাড়ির দিকে চলে গেল। মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে সারেলা তার স্বামী রামলালকে বলল, এক লেহেঙ্গা আপনার নিজের কাছে রাখা উচিত ছিল, কারণ ধীরে ধীরে তো আমরা বয়স্ক হয়ে যাচ্ছি, আমাদের শরীরে জোর কমে যাবে। বৃদ্ধ অবস্থায় আমরা কি খাবো? আমাদের তো কিছুই রইল না। মেয়েরা নিজেদের সংসার দেখবে নাকি আমাদের দেখবে? যদি একটি লেহেঙ্গা থাকতো তাহলে আমাদের লেনদেনের সম্বল হতো। যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কোনো টেনশন নেই, কোনো জিনিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো শুধু আমার মেয়েদের সুখ চাইছি, যা আমার হয়ে গেছে। আর আমি তো এই গ্রামের মানুষদের মুখ বন্ধ করতে চেয়েছি, সেটাও আমার হয়ে গেছে। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, আমার কোনো দুঃখ নেই। রামলালের কথা শুনে সারেলা মুচকি হেসে দিল। এরপর তাদের সেই বড় ঘরে মনের আনন্দে দিন কাটাতে লাগলো। রামলাল এরপরে পরিশ্রম করে নিজের সংসার চালাতে শুরু করলো। ওদিকে যেসব গ্রামবাসীরা রামলালকে সব সময় কটু কথা শোনাতো, তাকে অপমান করত, তারা এখন রামলালকে অনেক ইজ্জত করতে লাগলো, সম্মান করতে লাগলো। আর এই সব কিছু সম্ভব হয়েছে পরিত দেওয়া 7 জাদুর লেহেঙ্গার মাধ্যমে। এভাবে রামলাল তার 7 মেয়েকে বিয়ে দিতে পেরে অনেক খুশি। সে মনের আনন্দে সেই বাড়িতে তার স্ত্রী সারেলাকে সঙ্গে নিয়ে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। আর এই পৃথিবীতে কেউ ছিল না, সে নিজেই ইনকাম করে তার খরচ চালাতো। সে তার গ্রামের এক ধনীর বাড়িতে কাজ করত। শ্রেয়া, প্রতি বছরের মতো এবারও শহরের ধনী ধনী মেয়েদের পুরাতন জামা এসেছে আমার কাছে। আমি এগুলো গরিব মেয়েদের মাঝে বন্টন করব। এর মধ্যে থেকে তোর যেগুলো পছন্দ হয় নিয়ে নে। ওর মধ্য থেকে বাছাই করে শ্রেয়া কিছু পছন্দের কাপড় নিয়ে নিল। শোন শ্রেয়া, এই যে এই বক্সের মধ্যে কিছু মিষ্টি আছে, বাসা যাওয়ার সময় নিয়ে যাস। এরপর শ্রেয়া কাজে লেগে গেল। কাজ শেষ করে সে বক্স নিয়ে বাসায় আসলো। সেগুলো খুব মনের আনন্দে খেয়ে ঘুমিয়ে পড়ল। শ্রেয়া তার গরিবী জীবন নিয়ে অনেক খুশি ছিল। এরপরেও মাঝে মাঝে শ্রেয়া খুবই কষ্ট পেত তার জীবন নিয়ে। এভাবেই দিন চলতে লাগলো। একদিন তার মালকিনীর বাসায় তার এক অনেক দূরের আত্মীয় সাঙ্কিতা বেড়াতে আসলো। সাঙ্কিতা ছিল শ্রেয়ার মালকিনের দুঃসম্পর্কের আত্মীয়। সাঙ্কিতা অনেক অহংকারী আর খুবই খারাপ মেয়ে ছিল। সাঙ্গীতা, আজ থেকে এই ঘরে তুমি থাকবে। আর এই হলো আমাদের বাসার কাজের মেয়ে শ্রেয়া, একেবারে আমার মেয়ের মতো, অনেক ভালো ও।
সব কাজ খুব ঠিকঠাক করে করে, আর স্বভাব খুবই ভালো। মনে হয় না যে ও মা বাপ ছাড়া বড় হয়েছে। এমনকি বিশেষত্ব আছে ওর মধ্যে। জামা কাপড় সব তো ছেঁড়া। তুমি কি কিছু বললে সঙ্গীতা? না না খালা, কিছুই বলিনি। বললাম আপনাদের ঘর তো অনেক সুন্দর। গতবার এসেছিলাম ছোট ছিল, আর এখন দেখছি আপনাদের বাড়ি অনেক বড় হয়ে গেছে। এদিকে সঙ্গীতা, গোটা বাড়ি আমি তোমাকে সুন্দরভাবে দেখিয়ে দেই। সঙ্গীতা সেখান থেকে উঠে দাঁড়ালো আর যেতে যেতে শ্রেয়ার দিকে তলচোখে তাকালো। দেখি তো মনে হচ্ছে অন্যরকম মতলবী সঙ্গীতা নামের মেয়েটা। যাকে আমার কি, আমি বসে আছি কেন, তাড়াতাড়ি কাজ শুরু করি। এভাবেই দিন চলতে লাগলো। একদিন শ্রেয়ার তার মালকিনের বাড়িতে যেতে দেরি হয়ে গেল। শ্রেয়া তার মালকিনের বাসায় গিয়ে দেখলো সঙ্গীতা ও তার মালকিন বসে চা পান করছে। আরে শ্রেয়া, আজ না তুই আসতে লেট করে ফেলেছিস, এজন্য সঙ্গীতাই আমাকে চা তৈরি করে দিয়েছে। মালকিন আমাকে ক্ষমা করবেন, আমাদের বাসার ঘড়িটা না নষ্ট হয়ে গেছে, এজন্যই বুঝতে পারিনি। যাকে এসব কথা, একটি কথা শোন শ্রেয়া, তুই না চায়ে আমাকে চিনি বেশি করে দিস, সঙ্গীতা কম দিয়েছে। সঙ্গীতার চায়ের মধ্যে না অসম একটা স্বাদ আছে। মালকিন, আজকে ডেইলি রুটিনের মধ্যে না পার্কে ঘুরতে যাওয়া আছে। সন্ধ্যের আগে আমি আপনাকে সময় করে মনে করে দেব। একথা বলে শ্রেয়া রান্নাঘরে চলে গেল। মেয়েটা আমাকে একেবারে নিজের মেয়ের মতো খেয়াল রাখে, মনেই হয় না অন্যের মেয়ে। মালকিনের মুখে একথা শুনে সঙ্গীতা অনেক রেগে গেল। কিছুক্ষণ পরে সে রান্নাঘরে গেল আর শ্রেয়াকে বলল, আজ থেকে আমি রান্না করব, যাও এখান থেকে। এরপর সঙ্গীতা নিজের হাতে খাবার রান্না করলো। টেবিলে বসে যখন মালকিন সে খাবার খেলো তখন সে বমি করে দিল। শ্রেয়া, আজ তোর কি হয়েছিল? হ্যাঁ, তুই এরকম খাবার বানিয়েছিস কেন? না এর মধ্যে নুন আছে, না ঝাল আছে। রাস্তার কুকুরের মুখেও এই খাবার উঠবে না। কিন্তু মালকিন, আমি তো এই খাবার তৈরি করিনি। আজ আজ সঙ্গীতা আপু করেছে। সঙ্গীতা, এসব করার কি দরকার ছিল? অল্প কয়েকদিনের জন্য এসেছো, ঘুরবে ফিরবে, আনন্দ করবে। ঠিক আছে খালা। এ কথা বলে সঙ্গীতা রাখতে রাখতে সেখান থেকে চলে গেল। যেদিন থেকে বাসায় এসেছি সেদিন থেকে শুধু শ্রেয়ার প্রশংসায় শুনে যাচ্ছি। এসব আর সহ্য হচ্ছে না। ভেবেছিলাম আমি এখানে এসে খালার মন জয় করবো। খালার তো কোনো সন্তান নেই, আমি সন্তানের মতো ভালোবেসে মন জয় করে সবকিছু হাসিল করব। কিন্তু যতদিন এই চাকরার এই বাসায় থাকবে ততদিন এটা সম্ভব হবে না। ওই দিনের পর থেকে সঙ্গীতা শ্রেয়াকে ছোট করার আর তার মালকিনের চোখে খারাপ বাঁধানোর চেষ্টা করতে লাগলো। আরে সঙ্গীতা আপু, আজকে দেখছি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছেন। আজকে তো আন্টি পাশের গ্রামে বেড়াতে যাবে, আপনিও কি সাথে যাবেন? এ কথা শুনে সঙ্গীতা ভাবতে লাগলো, আচ্ছা, আজকে খালা বাইরে যাবে, এটাই হলো সুবর্ণ সুযোগ। ও, খালা আজকে বাইরে করতে যাবে, আমিও যাবো ওনার সাথে। বাসায় থেকে বাসার খেয়াল রাখবে, ঠিক আছে? কোনো জিনিস যেন এদিকে ওদিকে না হয়। ইতিমধ্যে সেখানে সঙ্গীতার খালা চলে আসলো আর বলল, এত সকাল সকাল ঘুম থেকে কেন উঠেছো সঙ্গীতা মামনি? খালা, আমি তো এখানে ঘুরতে এসেছি, তাই না? আমি শুনলাম আজকে নাকি আপনি বাইরে গ্রাম ঘুরবেন, আমিও আপনার সাথে ঘুরবো। 1 মিনিট, আমি রেডি হয়ে আসি। এ কথা বলে সঙ্গীতা দ্রুত রুমে গেল আর তার খালার হার চুরি করে আনলো। শ্রেয়া, আজকে ফিরতে দেরি হবে, আবার নাও আসতে পারি। এক কাজ কর, তুই আমার বাসায় থাকবি, ঠিক আছে? ঘরে তালা লাগিয়ে আসিস নে। এরই মধ্যে সঙ্গীতা সেখানে চলে আসলো আর শ্রেয়াকে বলল, এই শ্রেয়া, রান্নাঘরে যে থালাবাটি রাখা আছে সেটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, ওই থালাবাটি আমার। রাস্তায় আসতে আসতে না পিপাসা লেগে যায়। ওর মধ্যে শুধু বোতল আছে পানির, তাছাড়া কিছু নেই। রাস্তার মধ্যে তো পানি পাওয়া যায় না। চলো সঙ্গীতা, তুমি রেডি হয়ে গেছো? দেরি হয়ে যাচ্ছে তো। আমি আসছি খালা, একটু পানি পান করে নেই। এ কথা বলে সঙ্গীতা রান্নাঘরে গিয়ে চুপ করে তার খালার হারটিকে শ্রেয়ার সেই ব্যাগের ভিতরে ভরে দিল। কিন্তু শ্রেয়া এ সম্পর্কে কিছুই জানতে পারল না। সবকিছু সেরে সঙ্গীতা তার খালার সঙ্গে বাহিরে ঘুরতে গেল। ওই দিন শ্রেয়া সব কাজ শেষ করে মালকিনের ঘরকে তালা লাগিয়ে ঘরের ভিতরেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মালকিন বাসায় ফেরার আগে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে খাবার রান্না করলো। কিছুক্ষণের মধ্যেই মালকিন সঙ্গীতাকে সহকারে বাসায় ফিরল। আরে শ্রেয়া, আজকে তো তুই অনেক সকাল সকাল উঠেছিস রে মা। সব কাজ শেষ হয়ে গেছে, আবার রান্না হয়ে গেছে। বাহ, কি যে ঘ্রাণ আসছে খাবারের। আপনারা কাপড় চেঞ্জ করে মুখ ধুয়ে আসুন, আমি খাবার রেডি করছি। সঙ্গীতার চেহারায় এক অন্যরকম হাসি ছিল। খাবার খাওয়ার পরে সঙ্গীতা তার খালাকে বলল, খালা, গতবার যখন এসেছিলাম না, তখন আমাকে অনেক বড় মোটা একটি কণ্ঠহার দেখিয়েছিলেন আর বলেছিলেন এটা অনেক আগের পুরনো রাজত্বের। একটু দেখাবেন এবার? আবার অবশ্যই দেখাবো, তুমি দাঁড়াও, এক্ষুনি আসছি আমি। এ কথা বলে মালকিন তার আলমারিতে গেল সে হারটি আনার জন্য, কিন্তু সে হাড়ির জায়গায় হার খুঁজে পেল না।
হার না পেয়ে মালকিন অনেক জোরে চিৎকার করতে লাগলো। চিৎকারের আওয়াজ শুনে সেখানে শ্রেয়া ও সাঙ্গীতা উপস্থিত হলো। কি হয়েছে মালকিন, সব ঠিক আছে তো? আমি হার পাচ্ছি না, এত দামি হার কোথায় চলে গেছে আমি জানি না, কিভাবে হারিয়ে গেল। কিন্তু খালা, এত দামি হার কে নেবে? কয়েকদিন আগেই তো দেখলাম আমি আর আপনি যখন এই বাসায় নেই ঠিক তখনই চুরিটা হয়েছে। আর এই বাসায় আমরা দুজন না থাকলে ছিল তো শ্রেয়া, কৃচিয়া। তুমি কি চুরি করেছো নাকি? না 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 মালকিন, আমি হার চুরি করিনি। আমি সৎ মন নিয়ে এখানে কাজ করি, কত ছোট থেকে কাজ করি, আমি কখনো এমনটা করিনি। কি বলো সাঙ্গীতা, শ্রেয়া কেন এমনটা কাজ করবে? ও এমন করতে পারে না। খালা চলুন তাহলে ওর ব্যাগটা চেক করা যাক, তাহলেই বোঝা যাবে। যদি ও হার চুরি করেই থাকে তাহলে তো সেটা ও ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবে, তাই না? এরপর সবাই মিলে রান্নাঘরে গেল। সাঙ্গীতা শ্রেয়ার ব্যাগ থেকে সেই খানদানি হারটিকে বের করলো। হার দেখে সবার চোখ কপালে উঠে গেল। সঙ্গীতা, তুমি তো একদম ঠিক ধারণা করেছিলে। শ্রেয়া, তোর যদি কোনো জিনিসের প্রয়োজনই হতো তুই আমার কাছ থেকে চাইতি, তুই এমনটা কেন করেছিস? না না মালকিন, আমি এমনটা করিনি। খালা, গরিব মানুষ আর সবসময় এরকমই থাকে। বলছি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেন। আজ হার চুরি করেছে, এমনও তো হতে পারে আপনার জীবনটাই শেষ করে দিতে পারে। শ্রেয়া, তুই এখান থেকে এক্ষুনি চলে যা, আমি তোর মুখ আর দেখতে চাই না। শ্রেয়া নির্দোষ প্রমাণিত করার জন্য অনেক কিছু বলল, কিন্তু কেউ তার কথা শুনল না। নিরুপায় হয়ে শ্রেয়া কান্না করতে করতে সে বাড়ি থেকে বের হয়ে গেল। শ্রেয়ার একটিমাত্রই আশ্রয়স্থল ছিল, সেটা হলো তার চাকরি, তাও চলে গেল। এবার তো তার মাথার উপরে চুরির অপবাদ দিল, যার কারণে এলাকার কোনো মানুষ আর তাকে কাজে নেবে না। সে কান্না করতে করতে নদীর কিনারে গেল আর চুপচাপ বসে রইল। আমি তো চুরি করিনি, এরপরেও আমার উপরে চুরির অপবাদ এলো। কি করব? চাকরি থাকতেই নিজের চলা অনেক মুশকিল ছিল, এখন তো চাকরিও নেই, আর কেউ আমাকে চাকরিতে নেবেও না, কেউ কাজে নেবে না, কারণ আমার উপরে তো চুরির অপবাদ এসেছে। কে বিশ্বাস করবে আমাকে? এখন আমি কি করব? কোথায় যাব? কি খাবো? আচ্ছা, মানুষের মাঝে আবার এরকমও হয়? তোমার সঙ্গে তো অনেক খারাপ হয়েছে। আরে এই আওয়াজটা কার? তুমি কে? আমি হলাম নদী। তোমার এরকম কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। নদী? নদী কি করে কথা বলবে? আমি বুঝতে পেরেছি তুমি কোনো মানুষ, আমার সঙ্গে মজা করছো। এখন আমার মনটা অনেক খারাপ, মজা করার মতো মুড আমার নেই। এটা বলতে না বলতেই শ্রেয়ার সামনে একটি লিপস্টিক প্রকট হলো। সেটা দেখে শ্রেয়া খুবই আশ্চর্য হয়ে গেল। শ্রেয়া, এবার তো তোমার বিশ্বাস হয়েছে তাই না, যে আমি একটি নদী আর জাদুর নদী? আমি তোমাকে সাহায্য করার জন্য এই সুন্দর লিপস্টিক পাঠিয়েছি। আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। লিপস্টিকের নদী আর এই লিপস্টিক সত্যি অনেক সুন্দর। এই লিপস্টিক লাগানোর পরে তুমি যা বলবে তাই হবে। এই লিপস্টিকের দ্বারায় তুমি নিষ্পাপ, এটা তুমি প্রমাণিত করতে পারবে। ঠিকই বলেছে জাদুর নদী, আমি এই লিপস্টিকের দ্বারা নিজেকে নির্দোষ প্রমাণিত করব। এরপর শ্রেয়া জাদুর নদীকে ধন্যবাদ জানিয়ে সেই জাদুর লিপস্টিক নিয়ে চলে গেল তার মালকিনের বাড়িতে। মালকিন শ্রেয়াকে দেখে প্রচন্ড রেগে গেল। এরপরও শ্রেয়া বলল, মালকিন, আমি আপনার কাছে কাজ ভিক্ষা চাইতে আসিনি, আমি শুধু প্রমাণ করতে এসেছি। একথা বলার পরে শ্রেয়া জাদুর লিপস্টিক লাগালো ও বলল, যা কিছু সত্য তা সবার সামনে প্রমাণিত হয়ে যা। আমি তো আজ পর্যন্ত জীবনে কখনো কিছু চুরি করিনি। শ্রেয়া একথা বলার সঙ্গে সঙ্গে সাঙ্গীতার মুখ থেকে সব সত্য কথা বের হতে লাগলো। খেয়ে জানে কোনো কিছুই তো বলার ইচ্ছা ছিল না, কিন্তু না বলে তো আমি থাকতে পারছি না। খালা, ওই হার শ্রেয়া চুরি করিনি, সব কিছু আমি নাটক সাজিয়েছি যাতে করে আমি তোমার কাছে বিশ্বাসী হই, আর তুমি তোমার অর্থ সম্পত্তির অর্ধেকাংশ আমার নামে লিখে দাও। কি সাঙ্গীতা, তুই এতটা খারাপ? তোর মতো মেয়েকে আমি এই বাড়িতে জায়গা দিয়ে ভুল করেছি। আমিও তোকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। যা এখন এই বাড়ি থেকে বের হয়ে যা, নইলে তোর কুকর্ম সম্পর্কে সবকিছু তোদের মাকে বলে দেবো। না না খালা, আজকের পরের জীবনে কখনো আর আমি এখানে আসবো না। দয়া করে আমার মা বাবাকে কিছুই বলবেন না। এরপর সাঙ্গীতা তার সবকিছু নিয়ে সারা জীবনের জন্য ওই বাড়ি থেকে চলে গেল। শ্রেয়া, আমি জানতাম তুই এমনটা কাজ করতে পারিস না, এরপরেও আমি তোর কথাকে বিশ্বাস করিনি। আমি অনেক বড় ভুল করেছি। আসলে তুই আমার মেয়ের মতো, আমাকে তুই ক্ষমা করে দে শ্রেয়া। এরপর শ্রেয়া তার মালকিনকে ক্ষমা করে দিল আর বাসায় চলে গেল। তারপর থেকে যখনই শ্রেয়ার যে জিনিসের প্রয়োজন হতো জাদুর লিপস্টিকের কাছ থেকে চেয়ে নিত। সে জাদুর লিপস্টিকের কাছ থেকে চেয়ে তার জন্য অনেক বড় একটি আলিশান ঘর তৈরি করে নিল। এভাবে তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল।